আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম যে টাইপ সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। তো তাপ ইঞ্জিনের একটা ম্যাথ দেখি, যেখানে হচ্ছে কর্মদক্ষতা বের করতে বলছে ঢাকা বোর্ড 2500 সি। তো এখানে কি বলছে, পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে, তাহলে ফিগারটা যদি আমি আঁকি, ধরলাম হচ্ছে এইটা উৎস, ওকে, এটা কি আমার উৎস, এটা হচ্ছে গ্রাহক বা সংগ্রাহক এটি। ওকে, সো ফর্মুলাতে আমরা টি1 কোনটাকে ধরি, আমরা টি1 ধরি হচ্ছে উৎসকে, আর টি2 হচ্ছে এটা। আর ইউজুয়ালি টি1 হচ্ছে বড় হবে, মানে সবসময় টি1 বড় হবে আর কি টি2 থেকে। এখন কি বলছে, 500 কেলভিন তাপমাত্রার উৎস, তার মানে এটা হচ্ছে কি 500 কেলভিন, টি1 হচ্ছে 500 কেলভিন আর কি, টি1। 1000 জুল তাপ গ্রহণ করে একটি তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন কোনটা, তাপ ইঞ্জিন হচ্ছে যে মাঝখানে যেটা আছে সেটা সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। তাহলে এটা হচ্ছে তাপ ইঞ্জিন। 1000 জুল তাপ যেহেতু গ্রহণ করতেছে, তাহলে যে এইটা, এটা কি কিউ1, কিউ1 হচ্ছে 1000 জুল। আর কি বলছে পরে, 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে, তার মানে বর্জন কি, এখান থেকে চলে যাচ্ছে কোনটা, তাপ ইঞ্জিন থেকে চলে যাচ্ছে কোনটা, যে এইটা। তাহলে এইটা হচ্ছে কি, সরি এটা হচ্ছে কিউ2, সেটা হচ্ছে বলছে 600 জুল। 300 কেলভিন টি2 বলে দিছে, এগুলা হচ্ছে, এটা হচ্ছে 300 কেলভিন হচ্ছে টি2। এটা হচ্ছে গিভেন ইনফরমেশন গুলো। এখন আমাকে গ নাম্বারে কি বলছে, তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যদি শুধুমাত্র তাপ ইঞ্জিন বলে আর শুধু কিউ ইনফরমেশন গুলো দেয়, কিউ ইনফরমেশন গুলো দেয়, কোনো টি নাই কথার কথা, সেক্ষেত্রে তাপ ইঞ্জিন যদি বলে, আমরা ফর্মুলা ইউজ করব 1 - Q2/Q1। এখানে যেটা আসবে ওটাকে আমরা হচ্ছে 100 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করবো, তাহলে পার্সেন্টেজে চলে আসবে। আর টি কখন ইউজ করব, টি শুধুমাত্র তখনই ইউজ করব যখন যদি আমাকে কার্নো ইঞ্জিন বলে দেয়। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দুইটাই অ্যাপ্লাই করা যাবে। যদি আমাকে কোশ্চেন এখানে তাপ ইঞ্জিন থেকে কার্নো ইঞ্জিন বলতো, আমি 1 - T2/T1 অ্যাপ্লাই করতে পারতাম, অথবা 1 - Q2/Q1 অ্যাপ্লাই করতে পারতাম, একই রেজাল্ট আসতো আর কি। কিন্তু যদি শুধুমাত্র তাপ ইঞ্জিন বলে আর শুধু কিউ দেয়, সরি শুধু হচ্ছে কিউ এইটা আর হচ্ছে যে এইটা দেয়, তাহলে আমি শুধুমাত্র কিউ ইউজ করতে পারবো, টি টি এর ফর্মুলাটা ইউজ করতে পারবো না। তাহলে এটা খুবই ইজি ম্যাথ, যেখানে ওরা এটাই করছে। পরে কি, এবার হচ্ছে কার্নো চক্র। প্রথমে জেনারেলটা দেখি। ফার্স্টে দিনাজপুর বোর্ড 24টা একটু দেখি, দিনাজপুর বোর্ড 24-এর ডি। তো এটা হচ্ছে কোশ্চেনটা, দিনাজপুর বোর্ড 24 ডি তে কি বলছে, উদ্দীপকের কার্নো ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম। ওকে, তো আমাকে তার মানে কি দুইটা ইঞ্জিনের, এখানে দুইটা ইঞ্জিন বলা আছে, দুটো কার্নো ইঞ্জিন, আমাকে দুইটারই হচ্ছে কর্মদক্ষতা বের করা লাগবে। ইঞ্জিনের দক্ষতা বের করার পরে আমি যেটা বেশি আসবে ভ্যালু, সেটা হচ্ছে বেশি কার্যক্ষম আর কি। তো আমাকে যদি যেটা না বলতো, দুটি কার্নো ইঞ্জিন যদি না বলতো, এন্ড আমাকে যদি শুধুমাত্র তাপমাত্রাও দিত, আমি তাও বুঝতাম যেটা কার্নো ইঞ্জিন। আচ্ছা যাই হোক, ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1:2, 1:3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু দুই মূল দ্বিপারমাণবিক গ্যাস। এক কথা হচ্ছে, আমি যখন
ইঞ্জিনের দক্ষতা বের করব। তখন ধর আমি প্রথম ইঞ্জিনের জন্য করতেছি, তো প্রথম ইঞ্জিনের জন্য যদি আমি করি, আমি হচ্ছে উম, এখানে লিখতেছি এই জায়গাটাতে প্রথম ইঞ্জিনের জন্য। তো 1 - T2/T1। T1টা কি? T1 হচ্ছে আমার উৎসের তাপমাত্রা। তো আমাকে কোশ্চেনে দুটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা বলছে, যে উৎসের তাপমাত্রা বলছে, তাহলে প্রথম ইঞ্জিনের হচ্ছে উৎসের তাপমাত্রা কি 327°C। আর এটা কেলভিনে নিয়ে এখানে বসাবো। কিন্তু কথা হচ্ছে টি টু কি দিছে? টি টু কিন্তু দেয় নাই। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা। তো আমরা তো প্রথমটা কি লাগবে, গ্রাহকের তাপমাত্রা লাগবে, তো এটা দেয় না। এখন তাহলে টি টু বের করা লাগবে আগে। তো টি টু কিভাবে বের করবো? টি টু বের করবো হচ্ছে, আমি সাইকেলটা চিন্তা করবো। সাইকেলটা কিরকম ছিল? এরকম, 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 এরকম। ওকে, এখন এই প্রসেসটা কি? এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ। তা আমি যদি এটা অ্যাপ্লাই করে মানে সমষ্ণ ক্ষেত্রে যেই হচ্ছে যে রিলেশনটা আসে নাকি P1V1 = P2V2, এটা দিয়ে যদি, এটা দিয়ে কি আমার টি টু বের করা পসিবল? পসিবল না, কারণ আমাকে ইনিশিয়াল P1 দেয় নেই, V1 দেয় নেই, কিছু দেয় নেই। সো এটা দিয়ে হচ্ছে আমি বের করতে পারতেছি না। তাহলে নেক্সট প্রসেসটাতে যাই। নেক্সট প্রসেসটা কোনটা? নেক্সট প্রসেস হচ্ছে যে এটা। এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ দিয়ে বের করা পসিবল, কারণ এখানে দুইটা আলাদা টার্ম ধরেছে। যদি আমি এটা T1 ধরি, এটা হচ্ছে তাহলে T2। ওকে, সো রুদ্ধতাপীয় ক্ষেত্রে তো যে তিন টাইপের রিলেশন আছে, টিভি দিয়ে, পিটি দিয়ে, এরপর হচ্ছে কি পিভি দিয়ে। So, আমি এখানে কোনটা অ্যাপ্লাই করব? আমাকে আমাকে দেখতে হবে যে কিসের ইনফরমেশন দেওয়া আছে এখানে। যেরকম আমাকে এখানে কি বলছে, সংকোচন ও প্রসারণের অনুপাত। এটা মানে আমাকে হচ্ছে আয়তনের ইনফরমেশনটা দিছে। আর আমি কি T1 জানি না? আমি কিন্তু T1 জানি, যেটা হচ্ছে 327। তাহলে এখান থেকে কিন্তু T2 বের হয়ে আসবে। তাহলে আমার কোন ফর্মুলা লাগতেছে? আমার টি আর ভি দিয়ে যেই হচ্ছে ফর্মুলাটা আছে না রুদ্ধতাপীয়তে, সেই ফর্মুলাটা লাগবে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে T1V1 হচ্ছে গামা-1 = T2V2 গামা-2, সরি, গামা-1। আচ্ছা, আমি বাকিটা এই সাইডে দেখাচ্ছি। এখন আমার কি T1 দিছে? হ্যাঁ, T1 দিছে, কিন্তু আমার কিন্তু V1 আর V2 আলাদা করে দেওয়া নাই। এখন আমি কিভাবে বুঝবো যে আমাকে যে অনুপাতটা দিল, এই যে 1:2, এটা কিন্তু প্রথম ইঞ্জিনের অনুপাত। 1:3 এটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনটার অনুপাত। তো প্রথম ইঞ্জিনের অনুপাত যেহেতু 1:2, এখন আমি একটা জিনিস চিন্তা করবো, সেটা হচ্ছে আমার তো V2/V1 এর অনুপাতটা লাগবে। তাহলে আমি আমি কি V2/V1, এখন যেহেতু আমাকে ইনফরমেশন দিচ্ছে কি 1:2, এটা আইদার 1/2 হবে অথবা 2/1 হবে। এখন আমি কিভাবে বুঝবো এটা কোনটা? দেখো ফিগারের মধ্যে আমি দেখতেছি যে এটা প্রসারণ হয়েছে। প্রসারণ মানে কি আয়তন বাড়ছে, আয়তন বাড়ছে, তাই না? তো এখানে যদি আয়তন হয় V1, এখানে আয়তন কি V2, তার মানে V2 কিন্তু বড়। V2 বড়, তাহলে তো V2 যদি বড় হয়, তাহলে উপরে কি 2 থাকবে? এটা কিন্তু তাহলে আর হবে না, কারণ V2 বড় হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে। আমি জেনে গেলাম যে V2/V1 এর রেশিও হচ্ছে 2:1। তা আমি যদি এখন এইখানে V1টাকে সরায় এদিকে আনি, তাহলে কি V2/V1 আসবে, আর উপরে পাওয়ার যাবে হচ্ছে গামা-1। T1 দেওয়া আছে, এখান থেকে T2 বের করতে পারবো। আচ্ছা, তার আগে গামাটা কি দেওয়া আছে নাকি? ওকে, গামার জন্য এখানে একটা ইনফরমেশন দিচ্ছে হচ্ছে 2 মোল নিয়ে। হ্যাঁ, 2 মোল দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক হলে কি হয়?
1.4 হয়। হুম, ঠিক আছে, জাস্ট আ মিনিট। যদি এক পারমাণবিক বলতো তাহলে আমি কি ধরতাম? যদি এখানে দ্বি পারমাণবিক না বলে এক পারমাণবিক বলতো, তাহলে আমি ধরতাম হচ্ছে 1.67। ত্রি পারমাণবিক হলে 1.4 অর 1.41। আর ত্রি পারমাণবিক হলে বা বহু পারমাণবিক হলে 1.33। এটা এই জিনিসটা সেখান থেকে বের করবো। সিমিলারলি যখন আমি দ্বিতীয় ইঞ্জিনের জন্য করব, দ্বিতীয় ইঞ্জিনের জন্য এখানে 1:3 দেওয়া আছে, তো আইদার এই রেশিওটা, এবার এই রেশিওটা আইদার কি হবে, 3/1 হবে অথবা 1/3 হবে। এখন দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রেও তো তোমার এটা প্রসারণে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রেও তো এটা প্রসারণে, তার মানে কি V2 বড়, তার মানে এটা হচ্ছে, এটা হবে না। এভাবে হচ্ছে বের করা যাবে। কেন? ঢাকা বোর্ড 23টা একটু দেখি। ঢাকা বোর্ড 23-এর হচ্ছে সি, কি বলছে, ইঞ্জিনটার কর্মদক্ষতা নির্ণয় করো। ইঞ্জিনটির কর্মদক্ষতা, আচ্ছা, 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো। ইঞ্জিনটি 127°C এবং 27°C তাপমাত্রায় কার্যকর আছে। আচ্ছা, এইটা তো ইজি ম্যাথ। যশোর বোর্ড 23-এ কি বলছে একটু দেখি। যশোর বোর্ড 23-এর সি, উদ্দীপক ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা নির্ণয় করো। প্রাথমিক দক্ষতা দ্বি পারমাণবিক বলে দিছে, তার মানে আমি গামা জানি। কার্নো ইঞ্জিনের হচ্ছে 500 কেলভিন তাপমাত্রার উৎস, তার মানে T1 হচ্ছে 500 কেলভিন। প্রতি প্রসারণে এর আয়তন 3 গুণ হয়। ওকে, তো আমাকে যেহেতু দক্ষতা বের করতে বলছে, আমার কি লাগবে, 1 - T2/T1। T1 বলছে হচ্ছে 500 কেলভিন, কিন্তু T2 কি বলছে, T2 ডিরেক্টলি বলে নাই, বাট এটা বের করা যাবে। তো আমাকে কি বলছে, প্রসারণ হচ্ছে 3 গুণ, তার মানে কি V2/V1 ইকুয়ালস টু কি 3। এই রেশিওটা জেনে গেল তো আমি হচ্ছে টিভি এর ওই রিলেশন দিয়ে এমনি বের করতে পারবো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। ডান। এবার আসি পরের টাইপে, সেটা হচ্ছে কি ইটা বৃদ্ধি। মানে এখানে তোমাকে বলে যে কর্মদক্ষতা বাড়াতে হলে কি করা লাগবে। তো দিনাজপুর বোর্ড 25টা দেখি। আচ্ছা, এখানে কি বলছে ঘ নাম্বারে, যে উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য। আচ্ছা, সিটা নিশ্চয়ই হচ্ছে কর্মদক্ষতা বের করতে বলছে, আচ্ছা বলে নাই, বাট কর্মদক্ষতা আগে কত ছিল। আচ্ছা, কোশ্চেনে কি বলছে একটু দেখি। কার্নো ইঞ্জিন 327°C তাপমাত্রার তাপ উৎস, তার মানেটা হচ্ছে T1, এত জুল তাপ শক্তি গ্রহণ করে এবং
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ গ্রাহকে তাপ বর্জন করে, তাহলে 27 কি? T2। আর এই যে এটা হচ্ছে কি Q1। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে এবং দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করা হলো। ওকে, সো তুমি একবার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বাড়াবা, আর একবার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস কমাবা। তো 327 হচ্ছে তোমার T1, 50 বাড়ালে হচ্ছে কত আসতেছে? আহ, যে 327 প্লাস হচ্ছে 50, আর সাথে হচ্ছে 273 যোগ করছে কেলভিন আনার জন্য। আর T2 তো চেঞ্জ করতে পারবো না, T2 হচ্ছে, আচ্ছা, T2 হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 প্লাস 273, তাহলে 300 আসতেছে। হ্যাঁ, তাহলে প্রথম কেসে দক্ষতা আসে এত, দ্বিতীয় কেসে দক্ষতা কি হবে? এবার কি করবা? এবার তুমি হচ্ছে 50 মাইনাস করবা। হুম, প্রথম পর্যায়ে তুমি উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছিলা, এবার দ্বিতীয় পর্যায়ে কি করবা? গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করবা, মানে এখান থেকে 50 মাইনাস করবা। সো 27 মাইনাস 50 আর প্লাস 273 করলে হচ্ছে কেলভিনে চলে আসতেছে, T2 চলে আসলো। এবার তো বাকি কাজ ইজি ইজি। তাহলে কোনটার হচ্ছে কর্মদক্ষতা বেশি আসছে? দক্ষতা বেশি আসতেছে, একটা 53.85, তাহলে আর একটা 58.33, তার মানে এটা বেশি, এটা বেশি। ডান, বাকি সব ম্যাথে আসলে একই টাইপেরই। এখানে যেভাবে করতে হয়, যেরকম কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25টা তাও একটু দেখি। যে কুমিল্লা বোর্ড 25 ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর? আচ্ছা, এটা একদম ডিরেক্ট কোশ্চেন, আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে, পাই নাকি। আচ্ছা, কোশ্চেনটা যেরকম আসে এরকম না কোশ্চেনটা অ্যাকচুয়ালি। এখানে তো তোমাকে ডিরেক্টলি বলে দিছে 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা, সিঙ্ক কোনটা? সিঙ্ক হচ্ছে তাপ গ্রাহক, যেটা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে পরীক্ষা চালালো। তো উৎসের তাপমাত্রা কি বলা আছে? উৎসের তাপমাত্রা বলা নাই, কিন্তু প্রথম কেসে কি কর্মদক্ষতা বলা, এটা বলা ইকুয়ালস টু কি 1 মাইনাস T2। দেখো আবার বলে দিছে যে গ্রাহকের তাপমাত্রা বলে দিছে, তো সবই তো বলা। এখান থেকে তুমি T1টা বের করবা, এই যে উৎসের তাপমাত্রা, এটা গতে বের করতে বলছে। এবার কি বলছে? 100% করার জন্য, তার মানে তুমি এটার কত ধরবা? এটা ধরবো হচ্ছে 100% বা 1 আর কি, ধরে 1 মাইনাস, তুমি কোনটা টেম্পারেচার চেঞ্জ করছো? সিঙ্ক মানে T2 কে এবার T2 জায়গায় এবার কি বসাবা? T2 জায়গায় এবার বসাবো হচ্ছে 0 কেলভিন ডিভাইডেড বাই T1 হচ্ছে সিতে যেটা পাইছিলা সেটাই বসাবা। বসায় দেখবা যে, আচ্ছা সরি, রেখে সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন। ওকে, 100% আসে নাকি এটাই বের করবো। আমি এটা আগেই ধরবো না, আমি হচ্ছে এটা বের করবো। সো এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। সো T2 আমাকে এবার ধরতে হবে 0 কেলভিন, আর T1 হচ্ছে গতে যেটা পাইছিলাম দিয়ে এবার দেখবো যে আমি আমার এটা কি 100% আসে নাকি না। সো এখানে কত আসছে? হ্যাঁ, 100%ই আসছে, তার মানে সফল হয়েছে। আচ্ছা, আমি যে টাইপের কোশ্চেনের কথা বলছি সেটা হচ্ছে, তোমাকে কর্মদক্ষতা তো হচ্ছে তোমার 40% আগে আসছে। এবার তোমাকে কোশ্চেনটা করবে যে 60% কর্মদক্ষতা পেতে হলে কি ব্যবস্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। এখন আমি তো জানি যে পিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। তো আমাকে এটা 1 তো বলে দিল না যে 60% করতে হবে, তাহলে কি ব্যবস্থা নিব? আমি একবার T2টাকে কনস্ট্যান্ট রাখবো। কনস্ট্যান্ট মানে কি, T2 আমার এখানে আগে কত? 0 কেলভিন রেখে আমি T1 কত করা লাগতো এটা বের করব।
কথাটা বুঝছো? ধরো T1 আগে আগে ছিল হচ্ছে 200 কেলভিন, এই ক্যালকুলেশনটা করার পরে T1 আমার আসছে হচ্ছে কত, 400 কেলভিন। তাহলে আমি কি বলবো, আমাকে 200 কেলভিন বাড়াতে হবে। আবার আমি পরবর্তীতে কি করব, এবার হচ্ছে আমি কি করব, T2টাকে কনস্ট্যান্ট রাখবো, সরি, T1টাকে কনস্ট্যান্ট রাখবো, T1টাকে কনস্ট্যান্ট রেখে T2 কত আসতো এটা বের করব। তো T1 কত, T1 হচ্ছে 200 কেলভিন ধরলাম আগে ছিল, ধরে আমি T2 বের করব। T2 ধরো হচ্ছে আসছে হচ্ছে 600 কেলভিন। তো T2 আগে কত ছিল, T2 আগে ছিল হচ্ছে 0 কেলভিন, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি কি বলবো, 600 কেলভিন বাড়ানো লাগবে। এটা হচ্ছে জিনিসটা, মানে দুই পার্টে আনসারটা হবে। একবার টি টু কনস্ট্যান্ট রেখে T1 বের করবো, আর একবার T1 কনস্ট্যান্ট রেখে T2 বের করবো। ডান। এবার হচ্ছে কৃতকাজ। কৃতকাজের ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড 24-এ যাই। ওকে, তো এখানে কি বলছে, কার্নো ইঞ্জিন বলে দিছে কার্যনির্বাহক বস্তুকে এ হতে বি বিন্দুতে আনতে কৃতকাজ। সো এ থেকে আমি বি তে আনবো, তাহলে কৃতকাজ কত? আচ্ছা, যেহেতু কার্নো ইঞ্জিন বলে দিছে, তার আমার প্রথম প্রক্রিয়াটা কি, সমষ্ণ। সমষ্ণ প্রসারণ। ওকে, সমষ্ণ প্রসারণ যদি আমি জেনে যাই, তো আহ, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কাজের ফর্মুলা তো এনআরটি লন T2/T1 থেকে করছে ওরা। সরি, এনআরটি লন V2/V1, টি তো আর থাকবে না কারণ টি তো কনস্ট্যান্ট। সো আইদার এনআরটি লন V2/V1 নিবা, অথবা এনআরটি লন P1/P2 নিবা। এখন তোমাকে কোন ইনফরমেশন দিছে, তোমাকে কি পি নিয়ে ইনফরমেশন দিছে নাকি ভি নিয়ে ইনফরমেশন দিছে, এটা দেখতে হবে। তো এই যে আমাকে দেখো কি বলছে, প্রতি স্তরের সংকোচন বা প্রসারণ 1:6। তা এটা অনুপাতটা দেওয়া মানে তোমাকে ভি এর রিলেটেড ইনফরমেশন দিছে। এখন ভি থেকে V2 তে গেলে ভলিউম কি বাড়তেছে? হ্যাঁ বাড়তেছে, ডানে গেছে, ভলিউম বাড়তেছে, তার মানে V2 বড়। তার মানে V2/V1 ইকুয়ালস টু কি, 6/1। এটা জেনে গেছি। আচ্ছা, ভি জেনে গেছি। তাহলে ভি রিলেটেড ইনফরমেশন যদি আমি জেনেই যাই, তাহলে আমি যদি এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করি, এনআরটি এনআরটি এলএন V2/V1 তো আমি জেনেই গেলাম 6, এই রেশিওটা। টি কি জানি, এই যে T1, প্রথমে তো T1 থাকে তাই না, জিনিসটা টি তো কনস্ট্যান্ট থাকবে এখানে। আর তো 8.314 মোল বলছে, যে মোল 3 মোল বলে দিছে, এখান থেকে বের হয়ে যাবে। এবার দিনাজপুর বোর্ড 24টা একটু দেখি। দিনাজপুর বোর্ড 24 ছিল, আচ্ছা এইটার হচ্ছে ঘ, উদ্দীপকের কার্নো ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম। আচ্ছা এইটা না, এই যে গ নাম্বারটা, উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণে কৃতকাজ নির্ণয় করো। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণ, তো সেম জিনিস। সমষ্ণর ক্ষেত্রে যদি আমি কৃতকাজ বের করি, এনআরটি লন V2/V1, আর V2 বড়, V1 ছোট, তাহলে কি হবে, 2/1 হবে এই রেশিওটা, 2/1। এন দেওয়া আছে 2 মোল, আর 8.314, আর T1 কত, T1 হচ্ছে যে এটা দিছে 327, এখান থেকে বের হয়ে যাবে। এবার আসি কিউ ও টি সম্পর্ক। যশোর বোর্ড 24টা দেখি।
আচ্ছা, এখানে সর্বপ্রথমে দেখো কি বলছে, তাপ ইঞ্জিন। তোমাকে কিন্তু কার্নো ইঞ্জিন বলে নাই। তো প্রত্যেক কার্নো ইঞ্জিনই কি এক টাইপের তাপ ইঞ্জিন, এন্ড কার্নো স্পেসিফিক্যালি কার্নো ইঞ্জিন হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, কিন্তু সকল তাপ ইঞ্জিন কিন্তু প্রত্যাবর্তী না। তো এই তাপ ইঞ্জিনটা হচ্ছে প্রত্যাবর্তী, এটা তোমাকে দেখাতে বলছে। তো তার মানে কি, যদি এটা প্রত্যাবর্তী হয়েই থাকে তার মানে এই তাপ ইঞ্জিনটাই কি একটা কার্নো ইঞ্জিন। আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি 1 - T2/T1 অ্যাপ্লাই করতে পারি, আবার 1 - Q2/Q1 অ্যাপ্লাই করতে পারি, দুটোই অ্যাপ্লাই করতে পারি। আর এই দুটো যদি ইকুয়াল ধরি আমি, তাহলে এখান থেকে আমার আলটিমেটলি আসবে কি T2/T1 ইকুয়ালস টু Q2/Q1। তো এই রিলেশনটা যদি মানে, তাহলে আমি বলতে পারবো যেটা প্রত্যাবর্তী। তো এখানে ওরা এটাই করছে। আচ্ছা, কি পদক্ষেপ নিতে হবে এটা বলে নাই, তোমাকে বলছে যে, ও না মানে তোমাকে এটা বলে না যে তাপ ইঞ্জিনটা কি প্রত্যাবর্তী নাকি, তোমাকে বলছে প্রত্যাবর্তী করতে হলে কি পদক্ষেপ নেওয়া লাগবে। তো প্রত্যাবর্তী করতে হলে তোমার এই রিলেশনটা ফলো করা লাগবে। সো T2 আর T1 কি দেওয়া আছে? T2 আর T1 দেওয়া, Q2 আর Q1 ও দেওয়া আছে। তো তুমি এখানে তো চারটা ভ্যারিয়েবল, যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবা, সরি যে কোনো একটাকে ভ্যারিয়েবল ধরবা, বাকি তিনটাকে কনস্ট্যান্ট রাখবা, ওই ভ্যারিয়েবলটাকে বের করবা। যেরকম এখানে T1 তাপ উৎসের তাপমাত্রাকে ওরা ভ্যারিয়েবল ধরছে, ধরে বাকিগুলোকে কোশ্চেনে যে ভ্যালু দেওয়া ওই ভ্যালু গুলা বসাইছে, বসায় তাহলে বের হয়েছে হচ্ছে 330 কেলভিন। কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল কত, 600 কেলভিন। তাহলে তোমার কি করা লাগবে, 600 থেকে মাইনাস করে 330 আসতে হবে। কত মাইনাস করতে হবে, 270 হ্রাস করতে হবে। এবার আবার তাপ গ্রাহককে ভ্যারিয়েবল ধরবো, ধরে বাকি ভ্যালু গুলা বসায় T2 প্রাইমটা বের করবো, তাহলে আসতে হচ্ছে 163.64। কোশ্চেনে দেওয়া ছিল কি 90, তাহলে আমরা কি বাড়ানো লাগবে, কত বাড়ানো লাগবে, 73.64 বাড়ানো লাগবে। এটাই হচ্ছে কিউ ও টি সম্পর্ক। তাহলে সম্পর্কটা মেনলি কি, সম্পর্কটা হচ্ছে Q2/Q1 ইকুয়ালস টু T2/T1। এটা মানলেই প্রত্যাবর্তী হয়ে যাবে। এবার আসে হচ্ছে এন্ট্রপিতে। আচ্ছা, পরিবেশ বান্ধব। তো ঢাকা বোর্ড 22-এর ডি দেখি। এই যে ঢাকা বোর্ড 22-এর ডি। ওকে, বরফ গলন। আচ্ছা, বরফ গলনের বরফ বা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশ বা পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে? তো কোন ক্ষেত্রে বলছে, তাহলে আগে দেখি যে কি হচ্ছে এখানে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। কি ফেলে দেওয়া হয়েছে, বরফ ফেলে দেওয়া হয়েছে। এতে বৃহস্পতি 55% তাপে রূপান্তরিত হলো এবং ওই তাপ সমস্ত বরফে গলিয়ে দিল। কিছু সময় পর বরফগুলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নতি করা হয়েছে। তার মানে এখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে কি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার, এটার প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেসটা কি, দ্বিতীয় প্রসেসটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। ঠিক আছে, এখানে আমাকে দেখতে হবে যে অবস্থার কোনো চেঞ্জ হয়েছে নাকি। অবস্থার চেঞ্জ হয়েছে হচ্ছে যে এইখানে বরফ থেকে পানি হয়েছে। ওকে, সো কিভাবে বের করবো, যদি অবস্থার চেঞ্জ হয় তাহলে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়? যেমন এখানে বরফ থেকে পানি হয়েছে, তাপমাত্রায় কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো পরিবেশের উপর কোনটা বেশি প্রভাব পড়বে, এটা কি কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রপি বের করতে হবে তোমাকে। এন্ট্রপি যেটার কম সেটা কম প্রভাব ফেলবে, যেটা বেশি সেটা অধিক প্রভাব ফেলবে। সো এন্ট্রপি বের করার কিন্তু ফর্মুলা মেনলি দুইটা। একটা হচ্ছে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, একটা যদি তাপমাত্রা চেঞ্জ হয়।
জাস্ট আ মিনিট। যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে ফর্মুলা আমরা কি বসাই, ডেল এস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তো প্রথম কেসের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ধ্রুবক, তাহলে আমি এই ফর্মুলা দিয়ে আমার ডেল এসটা বের করবো। কিন্তু আমি তো টি জানি, মানে যে 273 না 0°C, কিন্তু কিউ কি জানি? কিউ কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। তো কিউ আমি বের করতে পারবো। কিউ কিভাবে বের করতে পারবো? 55% তাপে রূপান্তরিত হয়েছে, এই তাপটাই তো তাকে ঘুরাই দিছে, তাই না? এখান থেকে আমার বের করা লাগবে। হুম। তো পানির ক্ষেত্রে আমরা জানি যে তাপের পরিবর্তনের ফর্মুলা কি, এম এল এফ, যদি বরফ থেকে পানিতে রূপান্তরিত হয়, ডিভাইডেড বাই টি। এম দেওয়া আছে 0.07 কেজি। এল এফ কিন্তু কনস্ট্যান্ট, এই যে এল এফ কোনটা, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা, এটা এখানে বসাবো, ডিভাইডেড বাই টি তো দেওয়া আছে। আর পরবর্তী যে কেসটা, যে দ্বিতীয় নাম্বারটা, সেটাতে কি হয়েছে, 0°C থেকে 5°C ওয়াটার হয়েছে, তাহলে কি এখন আর এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না, কারণ এখন তাপমাত্রা পরিবর্তন। তো তাপমাত্রা যদি পরিবর্তন হয় তখন ফর্মুলাটা কি? তখন ফর্মুলাটা আহ ডেল এস ইকুয়ালস টু, মেইনলি ফর্মুলা ডিকিউ বাই টি, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। আগে শুধু ডিকিউ বাই টি ছিল, এখন ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। আর যেহেতু এটা পানি, এটা যদি আমি বের করি তাহলে এটা আসতেছে আলটিমেটলি এম এস এল এন টি টু বাই টি ওয়ান, স্পেসিফিক্যালি পানির ক্ষেত্রে। তোমাকে এম বলছে, আমাকে এস বলছে। আচ্ছা, এস এবার কোনটা হবে? এস কি আমি বরফের বসাবো না আপনার কি পানির বসাবো? পানির বসাবো, কারণ এখন পানি হয়ে গেছে, তৃতীয় ক্ষেত্রে কিন্তু পুরোটা পানি নিয়ে। তাহলে আপেক্ষিক তাপ, এই যে পানির আপেক্ষিক তাপ বসাবো। যদি এখানে আমাকে বরফের আপেক্ষিক তাপ বলতো তাও আমি এটা বসাতাম না, পানিরটা বসাতাম। আচ্ছা, টি টু কত? টি টু 5°C। টি ওয়ান কত? টি ওয়ান 0°C। এখান থেকে আমার বের হয়ে যাবে। তাহলে যেটা কম আসতেছে সেটা পরিবেশ বান্ধব। কার্নো চক্রের ক্ষেত্রে রাজশাহী বোর্ড 24টা একটু দেখি। এখানে গ নাম্বারটা, উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো একটি কার্নো ইঞ্জিন উৎসের তাপমাত্রা বলছে 340, মানে টি ওয়ান। আমি এখানে যদি আঁকি, টি ওয়ান 340 কেলভিন। এই তাপমাত্রায় ইঞ্জিন উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে। তার মানে এইখানে কতটুকু গেছে, 2200 জুল। এটা কিউ ওয়ান। এখান থেকে এবার বর্জন হবে। তাপ গ্রাহকে 240 কেলভিন বলছে, তাহলে টি টু 240 কেলভিন। তাপ বর্জন করে কত, 1200, তাহলে কিউ টু 1200। এখন তোমাকে এন্ট্রপি পরিবর্তন বের করতে বলছে, তাহলে এন্ট্রপি এখানে দুই জায়গায় আসবে। একটা এদিকে যখন গ্রহণ করবে, আর আরেকটা এদিকে যখন বর্জন করবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা ফার্স্টে আমি প্রথম প্রসেসটার জন্য যদি আমি বের করি টি ওয়ান আর কিউ ওয়ান দিয়ে, তো ডেল এস ইকুয়ালস টু কি? এখানে তো মানে শুধুমাত্র একটা স্পেসিফিক কেসের জন্য কি তাপমাত্রা কনস্ট্যান্ট না, তাহলে আমরা কি হবে, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, এই ফর্মুলাটা হবে। তো টি তো আমি জানি 340 কেলভিন। ডেল কিউটা কত হবে? ডেল কিউ হবে আচ্ছা, যেহেতু এখানে তাপ গ্রহণ করতেছে, তুমি কার রেসপেক্টে করতেছো? তুমি ইঞ্জিনের সাপেক্ষে করতেছো। ইঞ্জিন কি, ইঞ্জিনের যদি তাপ ধরো আগে ছিল 2, গ্রহণ করার পরে হয়েছে 4, তা আমরা কি শেষ বিয়োগ আদি করি, তার মানে কি 4 বিয়োগ 2 করবো, তাই না?
4 - 2 করব, তাহলে কি এটা পজিটিভ আসবে না ভ্যালুটা? বড় থেকে ছোট মানে সে তো গ্রহণ করতেছে, গ্রহণ করলে তো ভ্যালুটা বেড়ে যাবে। আর আমি যদি ডিকিউ করি শেষ বিয়োগ আদি, শেষটা তো বড়, তাই ডেল কিউ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ 2200 হবে। কিন্তু সেকেন্ডটার কাছে তাপ ইঞ্জিনটা কি করছে, তাপ বর্জন করে দিছে না? তাহলে আগে যদি তার তাপ থাকে হচ্ছে 2 জুল, তার এখন তাপ হয়ে গেছে হচ্ছে 1 জুল। এখন যদি আমি শেষ বিয়োগ আদি করি, শেষ কি 1 জুল না? তাহলে 1 - 2, এখন কিন্তু ভ্যালুটা নেগেটিভ আসবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কিন্তু শুধু 1200 জুল বসালে হবে না, -1200 ডিভাইডেড বাই তার তাপমাত্রা 240, এটা বসাতে হবে। সেটাই করছে, এই যে এখানে একটা মাইনাস আসছে। তো মোট এন্ট্রপির পরিবর্তন যেহেতু বের করতে বলছে, তুমি এটার জন্য একটা যে এন্ট্রপি পেলা, এটার জন্য যে এন্ট্রপি পেলা, এই দুইটা জাস্ট যোগ করবা, তাহলে ডেল এস নেট চলে আসবে। ডেল এস নেট ইকুয়ালস টু ডেল এস হচ্ছে 1টা প্লাস ডেল এস 2টা, আর এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। ময়মনসিংহ বোর্ড 24। ময়মনসিংহ বোর্ড 24, এটার হচ্ছে কত নম্বর, এটার হচ্ছে ডি। চিত্রে এবি এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা। এবি, এবি দিকে তাপমাত্রা ধ্রুবক, হ্যাঁ তাপমাত্রা ধ্রুবক, তার মানে আমি কোন ফর্মুলা, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। ডেল কিউ বাই টি, টি কি দেওয়া আছে? টি দেওয়া আছে, এই যে T1 450, সো এটা দেওয়া। কিন্তু কিউ দেওয়া আছে, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি বুঝলাম, কিন্তু কিউ তো দেওয়া নেই। কিন্তু আমি জানি যে এটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া, আর আমার ফর্মুলা কি ছিল, ডেল কিউ ইকুয়ালস টু, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো তাপমাত্রা যদি ধ্রুবক থাকে, আমরা জানি যে টি আর ইউ হচ্ছে সমানুপাতিক, তো টি টি যদি ধ্রুবক থাকে তার পরিবর্তন কি শূন্য। তার মানে কি ডেল ইউ এর পরিবর্তন শূন্য, কারণ দুটো সমানুপাতিক, তার মানে এটা নাই। তাহলে ডেল ডাব্লিউই হচ্ছে আমার ডেল কিউ এর সমান। তো আমি কিন্তু ডেল ডাব্লিউ বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার জন্য ফর্মুলা কি ছিল, এন আর টি এল এন V2/V1 অথবা P1/P2 আর কি, মানে V2/V1 অথবা P1/P2। সো V2/V1 কি দেওয়া আছে? এই যে দেওয়া আছে, V2 হচ্ছে 100, V1 হচ্ছে 50 দেওয়া আছে। এখান থেকে আমি ডেল ডাব্লিউ বের হয়ে যাবে, আর ডেল ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ। এবার এই ডেল ইউটা আমি এন্ট্রপি ফর্মুলার মধ্যে বসায়, ডেল এস ইকুয়ালস টু, সরি ডেল ইউ না ডেল কিউ, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি বসায় আমি বের করে ফেলতে পারবো। সিডি অংশে কি হবে? সিডি অংশে কি হয়েছে, সিডি অংশ হচ্ছে সমষ্ণ সংকোচন হয়েছে। তো সেম ফর্মুলা দিয়ে তুমি এটা বের করবা, কিন্তু এখন V2 কোনটা, মানে আমি যদি এটাকে প্রসেসটা ধরি, এই প্রসেসের শেষ কোনটা, শুরু তো এটা, শেষ হচ্ছে তাহলে এটা, তার মানে V2 হচ্ছে এবার হচ্ছে 50। V2 না, তুমি যদি এখন ওভাবে চিন্তা করো, যেটা হচ্ছে আমার V1, এটা আমার V2, এটা আমার V3, এটা আমার, তাহলে কি V4, ই তো V4 হচ্ছে যেটা V4, তাহলে ও ওয়েট, এখানে তো আরেকটা পয়েন্ট আছে। তার মানে যদি আমাকে সিডি অংশ বলে, সিডি অংশ তো তার মানে শুধু এইটা, ওয়েট, সিডি অংশ শুধু এইটা, এখানে একটা পয়েন্ট দিছে, এটা বোঝা যাচ্ছে না, এইটা, এটা কি সমষ্ণ না? এটা এদিকে সমষ্ণ, হ্যাঁ এটা রুদ্ধতাপীয়, তাহলে হ্যাঁ হ্যাঁ এটা সমষ্ণ, তাহলে এটা সমষ্ণ সংকোচন, তাহলে ঠিকই আছে যে ক্যালকুলেশনটা বলতেছিলাম। তাহলে কি এন আর, এবার হবে টি কোনটা, এই যে এইটা, এই প্রসেসে এল এন শেষ, শেষ আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন, শেষ আয়তন কোনটা, এই যে 100, আদি আয়তন কোনটা 200, এভাবে বের হয়ে যাবে। পরবর্তীটা দেখি, সেটা হচ্ছে প্রত্যাবর্তী, চট্টগ্রাম বোর্ড 23। যে চট্টগ্রাম বোর্ড 23-এর ক্লসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা, কি যৌক্তিক দিছে, পিভিএল লেখচিত্র নিম্নে প্রদর্শিত চক্রের অনুরূপ একটি চক্র পেলেন, ক্লসিয়াসের মতে এটি একটি প্রত্যাবর্তী চক্র। প্রত্যাবর্তী মানে কখন হয়? প্রত্যাবর্তী হচ্ছে টোটাল এন্ট্রপির নেট যদি শূন্য হয়, তাহলে হচ্ছে এটাকে প্রত্যাবর্তী বলি। তাহলে এখানে কয় টাইপের প্রক্রিয়া, একটা, দুইটা, তিনটা,
তিনটা কেসের ক্ষেত্রে তোমরা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন বের করা লাগবে। প্রথম ক্ষেত্রে কি তাপমাত্রা ধ্রুবক? হ্যাঁ দেখো তাপমাত্রা ধ্রুবক। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কি কোনো জায়গায় বলছে যে এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন? বলে নাই কিন্তু। তুমি কিন্তু জাস্ট ধরে নিলেই হবে না যেটা সমষ্ণ, এটা রুদ্ধতাপীয়, এটা এরকম, এটা ধরলে হবে না, তোমাকে ভ্যালু দেখে বুঝতে হবে। আমি কিভাবে বুঝছি? এটা হচ্ছে টি1 দিছে, এখানেও টি1 দিছে, তার মানে কি সমষ্ণ প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া টি1, তাহলে হচ্ছে টি1 হচ্ছে 600। ওকে, কিন্তু আমার তো কিউ লাগবে। কিউ নিয়ে কি কোনো ইনফরমেশন ডিরেক্টলি দেওয়া আছে? দেওয়া নেই ইনফরমেশন ডিরেক্টলি, বাট কিউ নিয়ে ডিরেক্টলি ইনফরমেশন দেওয়া নাই। কিন্তু আমি জানি যে ওই যে একটু আগে যেটা দেখলাম, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু ডেল কিউ আসে, কারণ তাপমাত্রা ধ্রুবক ডেল ইউ জিরো হয়ে যায়। তো ডেল ইউ কিন্তু আবার সরি ডেল ডাব্লিউ কিন্তু আবার বের করা যাবে, এই যে এনআরটি লন ভি2/ভি1। ভি2/ভি1, আচ্ছা। কথা হচ্ছে ভি1 আর ভি2 কিন্তু দেওয়া নেই। ভি1 আর ভি2 দেওয়া নেই, তাহলে ভি1 আর ভি2 কিভাবে বের হবে? ভি1 আর ভি2 বের হওয়ার জন্য, যেহেতু আমি এখন এই প্রসেসে আছি, তাহলে এটাকে সমষ্ণ, তার মানে আমি কি জানি যে পি1 পি2, সরি পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2 ইকুয়ালস টু পি1 ভি1, এইটা একটা জানি। আচ্ছা একটু ওয়েট। ও, এইটা কিন্তু হচ্ছে আয়তনের এক্স অক্ষ বরাবর, তো এ বরাবর কিন্তু তুমি আয়তন জানো 2.5, কিন্তু কি বলছে এখানে ভি1 এর সাথে 10^3 গুণ করতে হবে, তাহলে 2.5 ইন্টু 10^3, এটাও আমি জানি। তাহলে 4.5 ইন্টু 10^3, তাহলে ভি এর ইনফরমেশন তো দেওয়াই আছে, তাহলে তো ইজি। তো যেটা বললাম, ডেল এস ইকুয়াল টু হচ্ছে ডেল কিউ/টি, কিউ ডিরেক্টলি দেওয়া নাই, বাট আমি জানি হচ্ছে ডেল ইউ হচ্ছে ডেল কিউ এর সমান। আর ডেল ডাব্লিউ কিভাবে বের করবো? ডেল ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে এনআরটি এলএন ভি2/ভি1, সব দেওয়া আছে, এখান থেকে বের করে হয়ে যাবে। দেন বিসি, বিসি তে কি হয়েছে? আচ্ছা, বিসি তে দেখো কার্ভ লাইন, আমরা জানি যে সমচাপের ক্ষেত্রে গ্রাফটা হয় হচ্ছে এরকম, মানে আমি যদি এদিকে আঁকাই পিভি, তাহলে গ্রাফটা হয় এরকম। সম আয়তনের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। এই দুটা কোনোটা কি ফলো করছে? ফলো করে না, একটা কার্ভ লাইন হয়েছে। কার্ভ লাইন কিসের ক্ষেত্রে হয়? আইদার সমষ্ণ অথবা রুদ্ধতাপীয়। এখন সমষ্ণ হয়েছে নাকি? এখানে কিন্তু দেখো তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো সমষ্ণ হবে না, তাহলে বাকি থাকে একমাত্র রুদ্ধতাপীয়, তার মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তো এখন তোমার ডেল এস এর ফর্মুলা কোনটা বসাবা? ওই যে ইন্টিগ্রেশন অফ ডিকিউ/টি, যেটা ইন্টিগ্রেশন অফ ডিকিউ/টি। বিসি এর ক্ষেত্রে হুম, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিকিউ/টি। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, যেহেতু রুদ্ধতাপীয়তে কি ধ্রুবক থাকে? ডেল কিউ ধ্রুবক থাকে। তা আমি যদি ডেল এস বেরও করতে যাই, ডি কিউ কি জিরো না? ডি কিউ যদি জিরো হয়ে যায়, তাহলে তোমার এন্ট্রপিও শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি শূন্য, কারণ তাপের কোনো পরিবর্তন নাই। এবার আমি দেখি যে এটাও কার্ভ লাইন, তাহলে আয়দার সমষ্ণ বা রুদ্ধতাপীয়। তাপমাত্রা কি সেম আছে? ও আচ্ছা, এই যে এইটুকু, এইটুকু তাপমাত্রা দেখো সেম টি2, তো সেম ভাবে বের করবা। দেখো এই পয়েন্টের কিন্তু কোনো ভি দেওয়া নেই, তাই না? কিন্তু তুমি জানো যে, ওয়েট,
আচ্ছা, আমার ফর্মুলার মধ্যে তাহলে মেইনলি লাগতেছে কি, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। কিউ দেওয়া নেই, বাট আমি জানি যে ডেল ডাব্লিউ এর সমান হবে ডেল কিউ। ডেল ডাব্লিউ ইকুয়ালস টু কি, এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। তো ভি টু ও দেওয়া নাই, ভি ওয়ান ও দেওয়া নাই, কিন্তু এটা কি বের করা পসিবল? দেখো তোমার কিন্তু ভি টু কোশ্চেনে দেওয়া ছিল, দেন তুমি কি ভি থ্রি বের করতে পারতা? হ্যাঁ, বের করতে পারতা, কারণ তোমার টি ওয়ান দেওয়া, টি টু দেওয়া, তাহলে হচ্ছে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস টু। মানে আমি তো ভি টু লিখছি, মানে আর কি, এখানে এগুলো টু হবে আর এগুলো হচ্ছে থ্রি হবে। তাহলে তুমি হচ্ছে বাকি সব ভ্যালু বসায় ভি থ্রিটা বের করবে, এখান থেকে ভি থ্রি চলে আসবে। এবার ভি থ্রি থেকে তুমি ভি ফোর বের করবে। ভি থ্রি থেকে তো আবার ভি ফোর ডিরেক্টলি বের করা যাবে না, কারণ পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে পি টু ভি টু, মানে পি টু ভি টু। আমি যদি এগুলাকে তাহলে ফোর ধরি আর এগুলোকে যদি থ্রি ধরি, আমার পি ফোর দেওয়া আছে কিন্তু ভি ফোর দেওয়া নাই। ভি থ্রি আমি জানি, কিন্তু পি থ্রি কি দেওয়া আছে? পি থ্রিও দেওয়া নাই, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগতেছে না। তাহলে আরেকভাবে যেতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এই প্রসেসটা, এটা কি তাপমাত্রা কনস্ট্যান্ট নাই, তাহলে এটা রুদ্ধতাপীয়। এন্ড আমার কিন্তু টি ওয়ান দেওয়া আছে, টি টু দেওয়া আছে, ভি ওয়ান হচ্ছে আমি জানি যে এত, তাহলে যে ভি ফোরটা খালি জাস্ট এখান থেকে বের করবো রুদ্ধতাপীয় টি ওয়ান ভি ওয়ান এর ফর্মুলা দিয়ে, তাহলে চলে আসলো। আর যেহেতু রুদ্ধতাপীয়, তাহলে কি ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, জাস্ট বসাই দিই। জাস্ট তিনটা যোগ করবো, তিনটা যোগ করে আমার দেখো জিরো আসছে, তার মানে কি যৌক্তিকটা সঠিক ছিল, প্রত্যাবর্তী চক্র। আচ্ছা, পরবর্তী পার্টটুকু আমি নেক্সট ভিডিওতে